ছেড়ে না দেওয়ার মনোভাব থেকেই অনেক সময় বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়। অনেক মানুষ অনেক সময় সমস্যাটা বড় দেখেও পিছু হটেন না। নমস্কার, আমি দেবী সাহা। ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা কথা বলবো কিছু এমন মানুষদের নিয়ে যারা পরিবর্তনের জন্য সর্বদা কাজ করে চলেছেন, যারা মনে করেন বড় কিছু করবার স্বপ্নের পেছনে না দৌড়ে কাজে লেগে পড়াটাই আসলে গুরুত্বপূর্ণ। আজকের পর্বে থাকছে তীব্র তাপ আর দুর্যোগ থেকে মানুষকে রক্ষায় বরিশালের বস্তিতে নারীদের নিয়ে গড়ে ওঠা এক উদ্যোগের গল্প এবং আন্তর্জাতিক সহযোগিতার চমৎকার এক উদাহরণ অ্যান্টার্কটিকা। কিন্তু বরফ গলার কারণে বদলাতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। মানচিত্র আমাদের পথ খুঁজে পেতে সাহায্য করে, কিন্তু গোটা বাস্তুতন্ত্রই যদি মানচিত্র থেকে হারিয়ে যায় তাহলে কি হবে? তামিলনাড়ুর দক্ষিণ উপকূল, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছে। সেখানকার স্থানীয় মানুষরা একত্রে কাজ করছেন। উপকূল যা কিনা সমুদ্রে বিলীন হতে চলেছে এবং বদলে যাওয়া প্রকৃতি, এর বিপরীতে দাঁড়িয়ে তারা একত্রে এক নতুন মানচিত্র গড়ার চেষ্টায় রয়েছেন। আমরা আছি দক্ষিণ ভারতের করোমান্ডেল উপকূলে। সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে খ্যাত দীর্ঘ এই সমুদ্র সৈকত। পুদুচেরি ও কারাইকাল শহরের পাশের এই অঞ্চলটি দর্শনার্থীদের কাছে জনপ্রিয়। এখানকার অনেক মানুষ পর্যটনের মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু সৈকত নিয়ে সবাই খুশি নন, যেমন স্থানীয় বাসিন্দা এ কানান। পুদুচেরিতে তিনি বহু বছর ধরে মাছ ধরেন। আমরা ভোর 4টায় নৌকা নিয়ে বের হই। 9টা পর্যন্ত মাছ ধরলে 1500 টাকার মাছ সংগ্রহ করতে পারি। আয় কমে যাওয়ায় তাকে এখন আগের চেয়ে বেশি সময় সমুদ্রে থাকতে হয়। গত কয়েক বছরে মাছ ধরার পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। এই পরিস্থিতি দেখা দিয়েছে 2004 সালের সুনামি থেকে। তামিলনাড়ুর উপকূলগুলো এই সুনামিতে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। অনেক জেলে পল্লী ধ্বংস হয়ে যায়। এরপর স্থানীয় সরকার ম্যানগ্রোভ বন গড়ে তোলার উদ্যোগ নেন। উপকূল রক্ষা ও বিভিন্ন প্রাণীর আশ্রয়ের জন্য এই ধরনের বন গুরুত্বপূর্ণ। সবুজ এই উপকূলের কথা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। প্রচুর পর্যটক আসতে শুরু করেন এখানে। কিন্তু শত শত বছর ধরে বাস করা স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হন। ধরা যাক পন্ডি মেরিনা সৈকতের কথা। 10 বছর আগে এটি দেখতে একেবারেই অন্যরকম ছিল। নির্দিষ্ট মৌসুমে তারা সৈকতে জাল ফেলতো। এমন কিছু জায়গা ছিল যেখানে কচ্ছপেরা ডিম পারত। এই দুইটি এখন আর একসঙ্গে সম্ভব নয়। এখানে পর্যটনকে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে সৈকতটি আর সবার থাকছে না, নির্দিষ্ট কিছু মানুষের ব্যবহারের উপযোগী হয়ে পড়ছে। জেলেরা বাদ পড়ে যাওয়ার একটি কারণ হলো তাদের কাছে থাকা জমি উপকূল ব্যবস্থাপনার জন্য নেয়া পরিকল্পনায় নথিভুক্ত ছিল না। এমনকি প্রাকৃতিকভাবে সংবেদনশীল এলাকাগুলোকেও মানচিত্রে যথাযথভাবে চিহ্নিত করা হয়নি। প্রভাকর ও স্থানীয় আরও কয়েকজন জেলে এই সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন। তারা সতর্কভাবে প্রতিটি উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অংশের মানচিত্র তৈরি করছেন। কোস্টাল পিপলস রাইট টু লাইফ মুভমেন্ট বা CPRM এর সঙ্গে যুক্ত প্রভাকর। সরকারি পরিকল্পনার কোনো অংশকে যুক্ত করা না হলে তা আর রক্ষা করা যাবে না, এটাই বাস্তবতা। জেলে নারীদের অর্জিত জ্ঞান যেমন অমূল্য, তেমনই অমূল্য তাদের এই মানচিত্র তৈরির কাজটিও। তারা একটি সংগঠন গড়ে তুলেছেন যার নাম কারাইকাল ফিশার উইমেন ফেডারেশন। সদস্যরা এখানকার প্রতিটি গাছ বা ঝোপের সাথে পরিচিত। তারা প্রায়ই সৈকতের ভূমি পরিমাপ, রেকর্ড ও চার্ট তৈরিতে বেরিয়ে পড়েন। যেমন কারাইকাল জেলার আক্কামপেটে বালির একটি বিশাল টিলা রয়েছে। সুনামি আঘাত হানার সময় জল কেবল সমতল ভূমি দিয়ে প্রবাহিত হয়েছে। বালির টিলার পেছনে থাকা মানুষেরা সুরক্ষিত ছিলেন। এমনকি সুনামির 20 বছর পরেও আমরা কেবল বালির টিলার কাছে থাকা কলের জলই পান করতে পারি। এই অঞ্চলের অস্তিত্বের জন্য এ ধরনের টিলা গুরুত্বপূর্ণ। বালি বৃষ্টির জল ধরে রেখে তা দূষিত লবণাক্ত ভূগর্ভস্থ জল থেকে মুক্ত রাখে। কিন্তু এই অঞ্চলের প্রায় 140 হেক্টর টিলার অস্তিত্ব সরকারি পরিকল্পনায় আর খুঁজে পাওয়া যায় না। পানীয় জলের গুরুত্বপূর্ণ এই উৎসগুলো রক্ষায় স্থানীয় সম্প্রদায়ের সব মানুষেরাই আগ্রহী।
সমস্ত সরকারি পরিকল্পনায় প্রায় 8 হেক্টর কাদামাটির সমতল ভূমিও উধাও হয়ে গিয়েছে। பார்க்கிறதுக்கு சேரும் சகதியுமா ஜலபூமிর মতো দেখতে মনে হলেও আসলে তা কাদামাটির সমতল ভূমি இருக்கு। இதால இன்னும் பயன் மக்கள் நிறைய பேர் நினைக்கிறாங்க கடற்கரை உணவு சங்கிலியில பேஸா கார்যকর হতে পারে சேட்டு திட்டுகள் என்ற படம் மட்டும் কিন্তু এটি উপকূলীয় খাদ্য ব্যবস্থার பல பறவைகளுக்கும் பல உயிரினங்களுக்கும் உணவு எங்க கிடைக்குது অন্যান্য প্রাণীদের উணவு கொடுக்கிறது மட்டுமல்ல நம்ம சாப்பிடுற நண்டு இறால் மீன் মাছের জন্য তা অবাক করা বাসা বাঁধার জায়গা இடம்னா இந்த মড ফ্ল্যাটস। ম্যানগ্রোভ বন আশেপাশের উপকূলের ক্ষয়রোধে ভূমিকা রাখে। এছাড়াও ম্যানগ্রোভ গাছ অন্য গাছেদের তুলনায় বেশি মাত্রায় গ্রিন হাউস গ্যাস ধারণ করতে পারে। இப்போ இந்த மேங்க்ரோவ் காடுகள் வந்து இந்த பஃபர் ஜோன் மாதிரி சென்டர்ல இருக்கிறதுனால அதுக்கு கிழக்கு பக்கமா இருக்கிற நெய்தல் நிலத்துக்கு அவங்க மீனவர்களுக்கு இது வந்து அவங்க வாழ்வாதாரத்துக்கு உதவுற மாதிரி அவங்களுக்கு இறாலாம் கிடைக்கிறதுக்கு அதோடைய குஞ்சு பொரிக்கிறதுக்கான ஒரு தளமாகவும் அமையுது। அதுவே மேற்கு பக்கம் இருக்கிற இதுல வந்து பாத்தீங்கன்னா உழவர்களுக்கு அவங்களுக்கு அக்ரிகல்ச்சர் லேண்ட் வச்சிருக்கிறவங்களுக்கு இதை தாண்டி வந்து உப்பு தண்ணி வந்து மேலும் அவங்களுக்கு போய் அவங்களுடைய நிலம் வந்து பாதிப்பு அடையாம இருக்கிறதுக்கும் இது வந்து ஒரு பாதுகாப்பு அரணா இருக்குது। 2024 সালের অগাস্টে দলটি জেলেদের একজন প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সরকারের কাছে আবেদন করে এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। তাদের আশা সরকারি পরিকল্পনাটি শীঘ্রই সংশোধন করা হবে এবং তাদের সংগৃহীত তথ্য উপাত্ত সেখানে যুক্ত করা হবে। এই প্রক্রিয়ায় 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই উপকূলের বাস্তুতন্ত্রকে সংরক্ষণের এটিই একমাত্র উপায় যার উপর স্থানীয় বাসিন্দারা নির্ভরশীল। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ আজকাল আমাদের কাছে আর নতুন কিছু নয়। এই পরিস্থিতি স্বাভাবিক এখন গোটা ভারতবর্ষে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও ব্যতিক্রমী নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বরিশালের এক বস্তির একদল নারী ভিন্ন ধরনের কাজ করছেন। সেবা ও সহায়তার মাধ্যমে তাঁরা জলবায়ু সচেতনতায় নেতৃত্ব দিচ্ছেন। তীব্র তাপের মধ্যে প্রতিবেশীদেরকে তাঁদের সহায়তা, তাঁদের এই কর্মকাণ্ড বস্তির বাইরেও সাড়া ফেলেছে। বরিশালে এমন বস্তি এলাকাগুলোতে 1 লাখেরও বেশি মানুষের বসবাস। কীর্তনখোলা নদীর পাড়ে হাটখোলা বস্তিতে রেখা বেগমের নেতৃত্বে 3 নারী ঘুরে বেড়াচ্ছেন বস্তির নানা ঘরে। তীব্র গরম থেকে রক্ষা পেতে তারা সচেতন করছেন বস্তিবাসীকে। এই বাচ্চার তোমার এই মুরব্বি তার সমস্যা হইতেছে, তোমার কি সমস্যা? অ্যালার্জি, হেপার, চুলকায়, অস্থির অস্থির লাগে, বমি বমি ভাব হয়, শরীর ঘামায়, কালকাল গোসল করা লাগে, গা পোষা লাগে, কোনো কিছু খাবার খাইতে পারি না। গন্ধ হইতেছে, তোমরা এই জায়গায় পরিষ্কার রাখো না। এই গন্ধ হইতে মাছি পড়ে, মাছি পড়লে খাওয়াই পরে যাই খাবারটায় ডায়রিয়া হয়েতে। গরমে তো এমনি অসুস্থ, আরো অসুস্থ হয়ে পারবা তোমরা। গ্লুকোজ খাবা, ডাবের পানি খাবা, আর বাচ্চা ঘামাইলে জামা পাল্টাই গা পোছাই দেবা। তীব্র গরমে অতিষ্ঠ বাংলাদেশ। তাপদাহে সবচেয়ে বেশি সংকটে পড়ছেন নিম্নজীবী মানুষ। বিদ্যুৎ জলের সংকট তো আছেই, রয়েছে তথ্যের ঘাটতি ও সচেতনতার অভাব। এসব বাধা দূর করতে 2018 সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ব্রিটিশ রেড ক্রসের যৌথ উদ্যোগে বরিশালের হাটখোলায় গড়ে ওঠে একটি নারী দল। বিভিন্ন দুর্যোগে নারীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হন, তাই নিজেদের নেতৃত্বেই তারা নিজেদের নানা সংকট সমাধানের চেষ্টা করছেন। এই কক্ষটিতে নারীদের নিয়মিত বৈঠকে এসেছেন আশেপাশের বিভিন্ন এলাকার নারীরা। নারী দলের প্রধান 3 সন্তানের মা জ্যোৎস্না বেগম, তিনি কেবল নিজের এলাকার নারীদেরই সচেতন করেন না, অন্য এলাকার নারীদেরও এমন দল গড়ে তোলার প্রশিক্ষণ দেন। আমরা যদি একটা শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারি, এই গরমে কিন্তু প্রত্যেকটা প্রায় ঘরেই দেখছি ডায়রিয়ার লক্ষণটা বেশি, দস্তবমির লক্ষণটা বেশি। কারণ এই গরমে কিন্তু সকলের সতর্ক থাকা দরকার। যে খাবারগুলো খাওয়া দরকার না সেইগুলো খাইতে বর্জন করতে হবে, নিষেধ করতে হবে। কারণ গরমে বাসি পচা খাবার খাওয়া যাবে না এবং বাসার যে আঙিনাগুলো আছে পরিষ্কার রাখতে হবে। এবং এই যে আমাদের সাবমার্সিবল পাম্প, নলকূপের পানি, এইটা কিন্তু পান করতে হবে। এই যে টাইম কলের পানি কিন্তু খাওয়া যাবে না, কারণ এগুলো খাইলে এগুলো কেউ ব্যাকটেরিয়া ছড়ায়। হাটখোলা বস্তিরই ছোট একটি কক্ষে স্বামী সন্তান সহ বাস করেন নারী দলের সদস্য রেখা। সচেতনতার কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি তিনি জামা কাপড় সেলাই করেন এবং এলাকার ছোট দোকানে সেগুলো বিক্রি করেন।
নিজের পরিবারের জন্য খাবার তৈরি করছেন রেখা। শুরুতে বাইরে কাজ করা নিয়ে স্বামীর কাছ থেকে বাধা পেলেও পরে তা পরিবর্তন হয়েছে। নারীরা যাতে কোনো উদ্যোগ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য সংগঠন থেকে অর্থ সহায়তা দেওয়া হয়, যার সুবিধা পেয়েছেন রেখাও। স্বামী আগে বাধা দিতে, না ওই জায়গায় যাওয়া লাগবে না, ওই জায়গায় বসবা না, ওই জায়গায় যাবা না, ওই জায়গায় ভালো না। তারপর বুঝাইছি যে না ভালো না, 5 জায়গায় যাইলে 5টা কথা শোনা যায়, সংসারেরও উন্নতি হয়। তারপর কইছে যাও, যাই এখন আর বাধা দেয়, এখন নিজেই পাঠায় বা নিজে আগ্রহীও দিয়ে। এখন আগের থেকে অনেক সুখ বাড়ছে, এখন অনেক শান্তিতেও, কারণ এখন 2 জনে ইনকাম করি। আগে তো সে একলা করছে, তার এখন আমরা 2 জনে করি। কারণ পড়াশোনা বাচ্চা গো, এটা আমি খরচ দিতে পারতে আছি, বা এক জায়গায় একটা টাকা লাগলে আমি দিতে পারতে আছি, স্বামীর আশায় থাকা লাগে না। তো স্বামী এখন এই তো আরো ভালো হয়েছে। একসময় হাটখোলা বস্তিতে জলের অভাব ছিল। সুপেয় জলের জন্য বাসিন্দাদের দূর দূরান্তে যেতে হতো। নারী দলের কর্মতৎপরতায় সেই সংকট দূর হলেও জীবনমান উন্নত করার জন্য এখনও অনেক কিছু করার বাকি। সবাই মিলে কাজ করলে সেটা সম্ভব বলে মনে করেন জ্যোৎস্না। নারী দলের কাজ এরই মধ্যে বস্তির বাইরেও সাড়া ফেলেছে। তাদের সঙ্গে এখন অন্য অনেকেই যোগ দিচ্ছেন। একটা প্রবাদ আছে, নিজের খাইয়া পরের মোস্তারানো। এলাকায় একটা ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কাজটা সফলতা ভালো লাগে। বেনিফিটটাই হচ্ছে যে আমাদের এখানে একটা রাস্তা হবে, একটা ড্রেন হবে। এই যে আমাদের কলটা হয়েছে, এখানে প্রায় 20-25 জন ফ্যামিলি পানি খেতে পারতেছে। এরপর বাহিরেরও অনেক মানুষ, বাইরে একটা লাইন দিয়ে দিছি, এখান থেকে অনেক মানুষ পানি খায়, খাইয়ে দোয়া দেয়, হ্যাঁ, আবার উপকার হয়। এটাই শান্তি, আর এটাই হচ্ছে যে আমাদের বেনিফিট। ঘূর্ণিঝড়, বন্যা, তাপদাহ, নানা দুর্যোগে নিয়মিত আক্রান্ত হয় বরিশাল। জ্যোৎস্না ও রেখারা নারী দলের কার্যক্রম এগিয়ে নিতে তৎপর। যত দ্রুত আরো বেশি মানুষকে সচেতন করা যাবে, দুর্যোগে ক্ষতির পরিমাণ তত কমে আসবে। পৃথিবীর সর্বদক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকা। এই মহাদেশটি একমাত্র গোটা পৃথিবীতে যেখানে দেশগুলি একত্র হয়ে শান্তি এবং বিজ্ঞানের জন্য কাজ করতে রাজি হয়েছে। কিন্তু অ্যান্টার্কটিকায় বরফের নিচে থাকা জমি আর সম্পদ নিয়ে শুরু হয়েছে এক নীরব প্রতিযোগিতা। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকায় শুধু বরফ গলাই নয়, বাড়ছে রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব। এই মহাদেশের ভবিষ্যৎ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। পৃথিবীর সর্বশেষ অক্ষত মহাদেশটির পরিণতি আগামী দিনে কি হতে চলেছে? পৃথিবীর সর্বোচ্চ শুষ্কতম, বরফ আচ্ছাদিত, শীতলতম ও সবচেয়ে বায়ুপ্রবণ স্থানে আপনাকে স্বাগত। হিমায়িত এই মরুভূমির আকার যুক্তরাষ্ট্রের চেয়ে 1.5 গুণ বড়, যেখানে কখনো বৃষ্টি হয় না বললেই চলে। সেই সঙ্গে আমাদের প্রয়োজন এমন অনেক সম্পদও সেখানে লুকিয়ে আছে। অ্যান্টার্কটিকায় এখন সবচেয়ে বড় সম্পদ হলো সুপেয় জল। ড্যানিয়েলা লিগেট অ্যান্টার্কটিকার ভূ-রাজনীতি বিষয়ক গবেষক এবং শিক্ষক। আমি মনে করি বিশ্বের সুপেয় জলের 75% অ্যান্টার্কটিকার বরফের নিচে মজুত রয়েছে। দীর্ঘকাল ধরে জল এখানে হিমায়িত অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা এমনকি 1 লক্ষ বছর আগেকার বরফখণ্ডেরও সন্ধান পেয়েছেন। সেই বরফের নিচে রীতিমতো এক মহাদেশ লুকিয়ে আছে। সেখানে পর্বত আছে, আছে বনের অবশিষ্টাংশ, শত শত হ্রদ, তামা, লোহা, ইউরেনিয়াম, সোনা, এমনকি রয়েছে হীরাও। অ্যান্টার্কটিকার চারপাশে বইছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সমুদ্র স্রোত। এই স্রোতের মাধ্যমে পৃথিবীর চারপাশে জল এবং পুষ্টি পদার্থ প্রবাহিত হয়। এই সমুদ্রে আছে প্রচুর পরিমাণে krill। ক্ষুদ্রাকৃতির এই চিংড়ি তিমির প্রধান খাদ্য। প্রতি বছর বায়ুমণ্ডল থেকে 50 লক্ষ গাড়ির সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড দূর করে তারা। তাদের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটে মূল্যবান টুথফিশ, যা রেস্তোরাঁয় চিলিয়ান সি বাজ নামে পরিচিত। এছাড়া বরফের নিচে লুকিয়ে রয়েছে 50,000 কোটি ব্যারেল জ্বালানি তেল, মধ্যপ্রাচ্যের পর যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। সেই সঙ্গে 30,000 থেকে 50,000 কোটি টন প্রাকৃতিক গ্যাসও মজুদ রয়েছে। তেল, গ্যাস, চিংড়ি, খনিজ আর সুপেয় জল সব মিলিয়ে কতটা শক্তিশালী অ্যান্টার্কটিকা তা অনুমান করাও কঠিন। কিন্তু এসব সম্পদে দেশগুলোর প্রবেশাধিকার কিছু ক্ষেত্রে নিষিদ্ধ, কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ। অ্যান্টার্কটিকা পৃথিবীর অল্প কয়েকটি স্থানের একটি, যা কারো মালিকানাধীন নয়। 50টিরও বেশি দেশের একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে তা পরিচালিত হয়। কিন্তু ব্যাপারটি এত সরল নয়। প্রমাণ অনুযায়ী মাওরিরা সবার আগে অ্যান্টার্কটিকার দেখা পেয়েছিল। 17 শতকে জেমস কুক প্রথম ইউরোপীয় হিসেবে অ্যান্টার্কটিকা প্রদক্ষিণ করেন। 1900 সালের দিকে 7টি দেশ এর অংশবিশেষ নিজেদের বলে দাবি করে। 1956 সালে ভারত অ্যান্টার্কটিকার প্রশ্ন জাতিসংঘে অভিযোগ আকারে উত্থাপন করে।
মহাদেশ হিসেবে এখানে সামরিকীকরণ ঘটতে পারে অথবা পারমাণবিক অস্ত্র মোতায়েন বা পরীক্ষা করা হতে পারে। ভারতের এমন আশঙ্কা ছিল। ধনশ্রী জয়রাম একজন সিনিয়র সহকারী অধ্যাপক এবং বৈশ্বিক পরিবেশগত নীতি নিয়ে গবেষণা করেন। সুতরাং অ্যান্টার্কটিকার অধিকার সমগ্র মানব জাতি। ভারত এমন সাধারণ ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারতের অভিযোগের পর 1 বছরের জন্য একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা কার্যক্রমের সূচনা হয়। এর মাধ্যমে অ্যান্টার্কটিক চুক্তির পথ তৈরি হয়। চুক্তিতে মহাদেশটিকে শান্তি ও বিজ্ঞানের জন্য উৎসর্গ করা হয়। ভূমির মালিকানা এবং সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়। গবেষণা কার্যক্রমের বিনিময়কে বাধ্যতামূলক করা হয়। জাতিসংঘের যে কোনো সদস্য এই চুক্তিতে অংশ নিতে পারে। স্বাক্ষরকারী দেশগুলো বছরে একবার বৈঠক করে চুক্তি হালনাগাদ ও বৈজ্ঞানিক তথ্য বিনিময় করে। এই আলোচনায় ভোট দেওয়ার জন্য দেশগুলোকে অবশ্যই অ্যান্টার্কটিকায় গবেষণা কার্যক্রম রাখতে হয়। তার জন্য সেখানে অনেকগুলো স্টেশন নির্মাণ করতে হয়েছে। অতিরিক্ত মাছ ও তিমি ধরা নিয়ে আলোচনার প্রেক্ষিতে দক্ষিণ গোলার্ধের মহাসাগর রক্ষায় একটি কমিশন গঠন করা হয়। মাছ ধরার পরিমাণ বেঁধে দেওয়া হয় এবং সংরক্ষিত এলাকায় মাছ ধরা সীমিত বা পুরোপুরি নিষিদ্ধ করা হয়। পরবর্তী বছরগুলোর আলোচনার পথ ধরে ক্রমান্বয়ে খনন কাজ ও সম্পদ আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এখন পর্যন্ত 58টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মধ্যে 29টি বিশ্বের সর্বদক্ষিণের এই মহাসাগর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে। এই চুক্তির সাফল্য অসামান্য। দেশগুলো তাদের ভূ রাজনীতিকে পাশে রেখে এখানে বিজ্ঞানের স্বার্থে একসঙ্গে কাজ করে, যে উদাহরণ বিশ্বে আর কোথাও নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে সহযোগিতামূলক এই সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। অ্যান্টার্কটিক চুক্তির কারণে পূর্বেকার দাবিগুলো বাতিল হলেও চিলি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য 2000 সালের দিকে জাতিসংঘের কাছে সেখানকার উপকূলীয় অংশের মালিকানা দাবি করেছে। নরওয়েজিয়ান টেরিটোরিয়াল ক্লেমের ভিত্তিতে তারা এই দাবিগুলো তোলে। বার্ষিক আলোচনাগুলোতেও ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে। You've got greater block formation, especially now with the Russian invasion into Ukraine. এর মধ্যেই 2048 সাল নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়েছে, কারণ এই বছরটিতে চুক্তিভুক্ত দেশগুলো পুনরালোচনার প্রস্তাব দিতে পারবে। আশঙ্কা করা হচ্ছে খনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবং সম্পদ আহরণের জন্য অ্যান্টার্কটিকাকে উন্মুক্ত করে দেওয়া হতে পারে। কিন্তু যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য দেশগুলোর 3/4 ঐকমত্যে পৌঁছাতে হবে। নতুন খনন আইন করতে হবে, যার সম্ভাবনা ক্ষীণ। তবে আশঙ্কার বিষয় হলো এরই মধ্যে কিছু দেশ চুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করে দেখছে। এর একটি হলো মাছ শিকার। আগামী কয়েক দশকের মধ্যে সংরক্ষিত এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞাটি উঠে যাবে। নতুন ব্যবস্থা নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছে। এই অঞ্চলে মাছ ধরতে আগ্রহী দেশগুলোর সীমানা অতিক্রমের অনেক ঘটনা দেখছি। এর ফলে ক্রিলের সংখ্যার উপর প্রভাব পড়তে শুরু করেছে। নতুন করে নিষেধাজ্ঞার ব্যাপারে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এই বিষয়ে রাশিয়া ও চীনের অ্যান্টার্কটিকা বিষয়ক কর্তৃপক্ষ আমাদের সাক্ষাৎকারের আবেদনে সাড়া দেয়নি। গত 10 বছরে অ্যান্টার্কটিকায় অবৈধভাবে মাছ ধরার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রচুর ক্রিল আহরণ চলছে, সেই সঙ্গে অন্যান্য প্রজাতিও ধরা পড়ছে। এই অঞ্চলের জন্য ক্রিল ভীষণ গুরুত্বপূর্ণ, যার সংখ্যা কমলে অ্যান্টার্কটিকার গোটা বাস্তুতন্ত্র হুমকিতে পড়বে। ক্রিল প্রতি বছর কয়েক কোটি টন কার্বন দূর করতে ভূমিকা রাখে। মাছের খাবার হিসেবে বড় খামারগুলোতে ক্রিল ব্যবহার হয়। নরওয়েজিয়ান সংস্থা আকর বায়োমেরিন বেশিরভাগ মাছ আহরণ করছে। সমুদ্রের পরিবেশ রক্ষায় কাজ করা সংস্থা সি শেফার্ডের সদস্যরা বলছেন, ট্রলারগুলি সরাসরি তিমিদের খাবার সংগ্রহের পথ দিয়ে চলাফেরা করছে। সেই সঙ্গে মহাদেশটিতে চলমান কার্যক্রমও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর্কটিক চুক্তিতে সামরিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও কিছু স্টেশনে এমন সব প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যা সামরিকায়ন হিসেবে বিবেচিত হতে পারে। There are monitoring stations which could be used for global shipping. It could also help with military activities in other parts of the world. চুক্তিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল অনুসন্ধান নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। 2020 সালে রাশিয়া অ্যান্টার্কটিক অঞ্চলে তেল গ্যাসের সম্ভাবনা মূল্যায়নের জন্য বিশেষ একটি জরিপ পরিচালনা করে। মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে তেল ধারণকারী শিলার অবস্থানের মানচিত্র তৈরি করা হয়েছে। অ্যান্টার্কটিকায় ক্রমবর্ধমান পর্যটন নিয়েও আলোচনা জরুরি। 2023-24 সালে 1,20,000 পর্যটক অ্যান্টার্কটিকায় ভ্রমণ করেছেন। 90-এর দশকের শুরুর দিকের তুলনায় এই সংখ্যা 10 গুণ বেশি। যত বেশি পর্যটক সেখানে যাচ্ছেন, তত তা সেখানকার প্রাণী ও বাস্তুসংস্থানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্টার্কটিকায় বিজ্ঞান নিয়ে যে গবেষণা, তার প্রভাব রয়েছে সারা বিশ্বে। এখানে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ওজোন স্তরের ছিদ্র পর্যবেক্ষণ করেছিলেন, যা 20 শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি। এই তথ্য পৃথিবীর জন্য এতটাই হুমকি হিসেবে বিবেচিত হয় যে এরপর দেশগুলো তা বন্ধে একজোট হয়। অ্যান্টার্কটিকা নিয়ে গবেষণা এখন আগের চেয়েও জরুরি।
পৃথিবীর বাকি অংশের তুলনায় অ্যান্টার্কটিকা দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। 2000 সালের পর থেকে সেখানকার কয়েক ট্রিলিয়ন টন বরফ গলেছে। 2025 সালের জানুয়ারিতে শিকাগোর আকৃতির হিমবাহ ভেঙে পড়ে। গোটা এই মহাদেশের বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 58 মিটার বাড়বে। মাত্র 10 মিটার বাড়লেই বিশ্বের অনেক উপকূলীয় এলাকা জলের নিচে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকা নিয়ে গবেষণার কারণে সারা বিশ্বের পরিবর্তনের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। এই পরিস্থিতি মোকাবিলায় এখনও পথ রয়েছে। ভোক্তারাই ক্রিলের পণ্য কেনা থেকে বিরত থেকে তা শুরু করতে পারেন। The pharmaceutical industry makes a lot of money from pushing like your omega-3 acids from wild krill, and that's coming mostly from the Antarctic. সরকারি পর্যায়ে এই মহাদেশকে রক্ষায় এর মধ্যে শক্তিশালী আইন ও নীতিমালা রয়েছে। দেশগুলোকে শুধু সেখানে আরও সম্পদ বিনিয়োগ করতে হবে। দেশগুলো তাদের সহযোগিতার সম্পর্ক বাড়ানোর মাধ্যমে মহাদেশটির গতি প্রকৃতি নিয়ে আরও আলোচনা ও পর্যবেক্ষণে নিজেদের নিবেদিত করতে পারে এবং অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে পারে। গাছের গায়ে পেরেক মেরে বিজ্ঞাপন বা বিলবোর্ড ঝুলিয়ে দেওয়াটা আমরা অনেকেই হয়তো স্বাভাবিক বলে মনে করি, কিন্তু আমাদের পরবর্তী প্রতিবেদন যে মানুষটিকে নিয়ে তিনি এটিকে মোটেও স্বাভাবিক বলে মনে করেন না। আশপাশের মানুষ তাকে চেনেন পেরেক মানব হিসেবে, কেননা গাছদেরকে তিনি পেরেকের যন্ত্রণা থেকে মুক্তি দেন। চলুন দেখি তিনি এই কাজটি কিভাবে করছেন, যা হয়তো আমরাও উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি। সুভাষ শ্রীনিবাসন পুলিশের একজন সদস্য। তিনি দক্ষিণ পূর্ব ভারতের তামিলনাড়ু রাজ্যের ছোট শহর রামানাথপুরমের রাস্তায় টহল দেন। নিজের কাজের বাইরে বিশেষ একটি অভিযানে বেরিয়েছেন তিনি। দ্রুতই খুঁজে পেলেন অপরাধীকে। গাছ নয়, গাছের গায়ে বিজ্ঞাপন লাগাতে পোতা পেরেক। ছোট হলেও সেগুলি গাছের গুরুতর ক্ষতি করে বলে জানান এই সাব ইন্সপেক্টর। দ্রুত ব্যবস্থা নিলেন তিনি। இப்போ வந்து ராமநாதபுரத்தில் டவுன்லயோ மொத்தம் அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த மரத்துலையுமே ஆணி அடிச்சு விளம்பர போர்டு இருக்காது. எல்லா விளம்பர போர்டுமே அகற்றிட்டேன். தன்னையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு உட்கொண்டு நம்மளுக்கு ஆக்சிஜன் கொடுக்குது. அந்த மரத்தை போய் காயப்படுத்தி அது மூலமா வந்து நம்ம விளம்பரம் பண்றது வந்து ஏத்துக்க முடியாது। আমাদের দেহকে যেমন ত্বক রক্ষা করে, গাছকেও তার বাকল রক্ষা করে। গাছের গায়ে পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগালে তাদের বাইরের কোষকলা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষত পুরো গাছকেও নষ্ট করতে পারে, এমনটাই বলছেন জেলার বন কর্মকর্তা হেমলতা এস। மரங்களில் ஆணி அடிக்கிறதுனால গাছের গায়ে পেরেক পুঁতলে বাকলের ক্ষতি হয়, গর্ত তৈরি হয় যা দিয়ে সংক্রমণ ও অন্যান্য রোগ প্রবেশ করতে পারে। நோய்கள்னால பாதிக்கப்படுறது அதெல்லாம் வந்து ரொம்ப அதிகமாகும்। மழைக்காலங்கள்ல அதுல வந்து ஃபங்கஸ் வர்றதுக்கு, বর্ষাকালে ছত্রাক ঘটিত সংক্রমণেরও আশঙ্কা থাকে। সুভাষের মতো এই অসাধারণ কাজটি সবারই করা উচিত। எல்லாருமே செய்யணும், ஏன்னா কনস্টিটিউশনல வந்து কারণ ভারতের সংবিধান অনুযায়ী প্রকৃতি রক্ষা করা সমস্ত নাগরিকের কর্তব্য ও দায়িত্ব। প্রকৃতি সংরক্ষণ কেবলমাত্র বন দপ্তরের দায়িত্ব না, নাগরিক পরিবেশে গাছ বাঁচানো ভীষণ গুরুত্বপূর্ণ। சிட்டிசனுமே அதை வந்து அதை முன்னெடுத்தாதான் இந்த மாதிரி அர்பன் ஸ்பேசஸ்ல இருக்கிற ட்ரீஸை வந்து பாதுகாக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்। পেরেক তোলার পর শ্রীনিবাসন হলুদ, তিলের তেল ও নিম তেল দিয়ে তৈরি ঔষধি প্রলেপ লাগিয়ে দেন। ক্ষত স্থানে সংক্রমণ রোধে তা সাহায্য করে। குறிப்பா என்னோட வேலை போது நான் வெளியூர்களுக்கு போனா சென்னை, திருச்சி, மதுரை எல்லாம் போகும்போது நான் என்ன சொன்னா, எனக்கு டைம் கிடைக்கும் போது அங்கேயும் நான் வந்து இந்த மாதிரி டூல்ஸ் எல்லாம் கொண்டு போயிருவேன்। நான் ஆணி எடுக்கிறது எல்லாம் எடுத்து கொண்டு போயிருவேன் করার চেষ্টা করি। அதோட என்ன செய்வேன்னா நான் வந்து பிட் நோட்டீஸ் மாதிரி கொடுப்பேன், அதே மாதிரி இந்த மெகா போன் வச்சு அது மாதிரி பிரச்சாரம்லாம் பண்ணுவேன் நான்। அதனால நம்ம மரத்துக்கு வந்து ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கணும்। குறிப்பா ஒரு 5 நிமிஷம் கூட நீ வந்து சுவாசிக்காம இருக்க முடியாது। அப்ப நம்ம ஆயுள் காலம் முழுவதும் நம்ம சுவாசிக்கணும்னா நம்ம மரத்தை வந்து ரொம்ப போட்டுறலையான்னு பரவாயில்ல, அதை காயப்படுத்தக்கூடாது। কাজ শুরুর 20 বছরের মধ্যে সুভাষ শ্রীনিবাসন তার বৃক্ষরক্ষা কর্মসূচির জন্য অনেকগুলো পুরস্কার পেয়েছেন। গাছেদের রক্ষা, হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্রকে মানচিত্রে ফেরত আনা কিংবা জলবায়ু পরিবর্তনের সময় প্রতিবেশীদেরকে সহায়তা করা, আজকের পর্বে যে কটি প্রচেষ্টার কথা আপনাদের সামনে তুলে ধরলাম এর প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কোনো প্রচেষ্টার কথা যদি আপনিও জানেন যা অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে তা আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইতিমধ্যেই আমাদের DW এনভায়রনমেন্ট ইনস্টাগ্রাম পেজটি ফলো করবেন এমনই সব প্রতিবেদন পেতে। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়।
জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা। খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।